সুপ্রিয় শিক্ষার্থী, আমি অভয় শঙ্কর মণ্ডল, প্রভাষক পরিসংখ্যান রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয় সদর যশোর। আমি আজ পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় সংশ্লেষ ও নির্ভরণের দুটো টপিকস নিয়ে আলোচনা করব। সংশ্লেষ ও নির্ভরণ চ্যাপ্টার 2 নম্বর ক্লাস। আজ প্রথম ক্লাসে আমরা অনেক কিছু শিখছি, আজ এই টপিকসটু বাকি ছিল, সেটা আজ নিয়ে আলোচনা করব। তা আজকের টপিকস 2 নম্বর, আজকের ক্লাসটা এই চ্যাপ্টার 2 নম্বর ক্লাস। দেখো, ক্লাসটা আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিক্ষেপ চিত্র কি এবং বিক্ষেপ চিত্রের সাহায্যে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, খুব মন দিয়ে ক্লাসটা শিখবে, কারণ এটা খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকবারই বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা থাকা উচিত এবং থাকতে পারে। এখন আমরা একটু দেখি প্রথম টপিকসটা কি, বিক্ষেপ চিত্র কি, সেইটা নিয়ে আমরা একটু কথা বলি। বিক্ষেপ মানে অনেকটা বোঝায় বিক্ষিপ্ত, বিক্ষেপ মানে অনেকটা বোঝাবে বিক্ষিপ্ত। তা কেমন সে বিক্ষিপ্ত? বিক্ষিপ্ত মানে এর আগে আমরা প্রথম যে ক্লাসটায় শিখলাম, প্রথম টপিকসটায় কি শিখলাম, যে দ্বিচলক তথ্য। দ্বিচলক তথ্য, দ্বিচলক তথ্যটা কেমন ছিল? দুইটি চলকের মান থাকবে, যেমন এমনই ছিল। দ্বিচলক তথ্যটা ছিল এমন, এক্স একটা চলক, ওয়াই একটা চলক। যেমন মান থাকবে, এটা ধরলাম 20, এটা 25, 35, 50, 60, এরকম একটা মান। আর এটার মান দিলাম 15, 20, 25, 40, 50, একটা মান লিখলাম আমি। এই কি, এটাকে দেখলে কি বোঝা যায়? দ্বিচলক তথ্য। কেন? দুইটি চলকের তথ্য দেওয়া আছে। এখন বিক্ষেপ চিত্র কি, সেটা হচ্ছে কি, এই দ্বিচলক তথ্যের জোড়ায় জোড়ায় যে মান, জোড়ায় জোড়ায় মান কোনটা আগে বোঝাই, সংজ্ঞাটা বোঝানোর আগে আমি টোটালটা আগে বোঝাই। সেটা হচ্ছে পিয়ারওয়াইজ মান, মানে জোড়ায় মান, এই একটা জোড়া মান, এই একটা জোড়া মান, এই একটা জোড়া মান, এই একটা, এই একটা, এই সবগুলো জোড়ায় জোড়ায় মান। এই জোড়ায় জোড়ায় মান যদি আমি ছক কাগজে অর্থাৎ গ্রাফ পেপারে বসাই, কয়েক জোড়া মানকে বসানোর পরে একটা বিক্ষিপ্ত চিত্র পাবো বা বিক্ষিপ্ত লেখ পাবো, সেইটাকে বলা হয় বিক্ষিপ্ত চিত্র। এখন প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বিক্ষেপ চিত্রের সংজ্ঞাটা কেমন বলতে পারি? দ্বিচলক তথ্যের কয়েক জোড়া মান ছক কাগজে বসানোর পরে যে বিক্ষিপ্ত চিত্র পাই, সেইটাকে বলা হয় বিক্ষেপ চিত্র। আবার ভালো করে মন দিয়ে শেখো। দ্বিচলক তথ্যের কয়েক জোড়া মান, দেখো এখানে কয়েক জোড়া মান মানে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া মান আছে। তাহলে দ্বিচলক তথ্যের কয়েক জোড়া মান ছক কাগজে স্থাপন করার পরে যে বিক্ষিপ্ত চিত্র পাবো, সেটাকে বলা হয় বিক্ষেপ চিত্র। তাহলে কেমন, একটু আমি একটু দেখাই। যে গ্রাফ পেপার তো আমাদের নাই, তার গ্রাফ পেপার একটু তৈরি করে নিই আমরা। গ্রাফ পেপারটা এমন ভাবে থাকে, একটা মনে করলাম একটা গ্রাফ পেপার। গ্রাফ পেপারে এটা থাকে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এই মাঝখানেটা শূন্য। আমি একটা গ্রাফ পেপার তৈরি করে নিলাম। এখন কি স্কেল দেবো? সে কেমন স্কেল দিয়ে, এটাতে শুরু করি, এই পাশে দিই, এটা বোঝাই 20, 30, 40, 50, 60, 70, 80। এটা শুরু করলাম 10, 20, 30, 40, 50, দিলাম 60। তাহলে এই যে ছক কাগজ আমার তৈরি করে ফেললাম, এই ছক কাগজে দ্বিচলক তথ্যের মান, জোড়ায় জোড়ায় মানকে স্থাপন করব। কেমন ভাবে স্থাপন করব? এক্স এর মান আছে কত? 20, আর ওয়াই এর মান আছে 15। তাহলে এক্স এর মান 20 কই? এক্স অক্ষ আমার এইটা এক্স অক্ষ, তাহলে এক্স এর মান 20 মানে এই বরাবর 20।
আর ওয়াইয়ের মান 15, 15 কই, এইবার 15 উপরে উঠবে, তাহলে এইটা আমার 10 আর এটা আসছে, তাহলে আনুমানিক এই জায়গাটা আসছে আমার 15। ঠিক আছে, পরের মানটা 25 এবং 20। 25টা কোথায় হবে আমার, এই 20 এই আছে 25 আর মানটা আছে 20, ঠিক এই বরাবর, তাহলে এই আছে আমার 20। তারপর একটা 35, 25, 35টা কোথায় হবে, এখানে 35 আর আবার মানটা আছে 25, 25টা কোথায় পাবো আমি, এমন জায়গায় পাবো। তারপরে মানটা হচ্ছে 50 এবং 40, এক্স বরাবর 50 যাবে, ওয়াই বরাবর 40, এক্স বরাবর 50 কই আমার এই, আর ওয়াই বরাবর 40, 40টা কই, ঠিক এই বরাবর, এইখানে আমি একটা বিন্দু পাবো। তারপর একটা মান আছে 60 এবং 55, এক্স বরাবর 60 আমার কই এই, আর ওয়াই বরাবর 55, এই বরাবর 55 উঠবে, তাহলে এটা হচ্ছে 50 আর একটু উঠবে, এটা হচ্ছে দিলাম 55। এই যে আমি বিক্ষিপ্ত একটা চিত্র পাইছি, যে বিক্ষিপ্ত একটা বিন্দু পাইছি, এই বিন্দুটা বা এই চিত্রটাকে বলা হয় বিক্ষেপ চিত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী, কি দ্বিচলক তথ্যের কয়েক জোড়া মানকে ছক কাগজে স্থাপন করলে একটা বিক্ষিপ্ত চিত্র পাই, সেই চিত্রটাকে বলা হয় বিক্ষেপ চিত্র। তাহলে বিক্ষেপ চিত্র কি হলো, ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এই বিক্ষেপ চিত্রের সাহায্যে সংশ্লেষাঙ্ক নির্ণয় করব। সংশ্লেষাঙ্ক নির্ণয় করব কিভাবে, আমরা দেখি, আমরা বুঝবো যে এইটা সংশ্লেষাঙ্ক মানে আর এর মানটা কত। আর এর মান আমরা কি জানি, আর এর মানটা 5 প্রকার জানি। একটা +1 হয়, -1 হয়, আর এদিকে +1 এর একটু কম, 0 থেকে +1, আবার -1 থেকে 0 পর্যন্ত একটা হয়, আর একটা 0। এটা চিত্র দেখে আমরা বুঝবো কোনটা কি। এখন প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, আমরা আগের দিন শিখলাম, আমরা গত ক্লাসে শিখছিলাম যে চলকের মান পরিবর্তন হলে যদি অপর চলকের মানও পরিবর্তন হয় তাহলে তাদের মধ্যে সম্পর্ক থাকে। সেই সম্পর্কটা কেমন একটু দেখাই। x একটা চলক, y একটা চলক। x চলকের মান যদি বাড়ে, কেমন ভাবে বাড়ে, এইটা ধরলাম 10, 20, 30, 40, 50, এইটার দিই 20, 25, 30, 35, 40। আমরা গত ক্লাসে জানছি যে যদি x চলকের মানও বাড়ে, y চলকের মানও বাড়ে, এবং যদি সমহারে বাড়ে তাহলে তার মান হয় 1 +1, মানে পূর্ণ ধনাত্মক। দেখো x চলকের মান কেমন ভাবে বেড়েছে, এটা থেকে এটা বাড়লো কত 10, এটা থেকে এটা বাড়লো কত 10, বাড়লো কত 10। y চলকের মানও দেখো বেড়েছে, কিভাবে বেড়েছে, এর থেকে 5 বেড়েছে, 5 বেড়েছে, 5 বেড়েছে, দুটোই বেড়েছে। দুটোই যদি বাড়ে তাহলে হয় ধনাত্মক, এবং সমহারে বাড়লে হয় পূর্ণ ধনাত্মক। তাহলে পূর্ণ ধনাত্মকের চিত্রটা কেমন হয় একটু দেখাই। পূর্ণ ধনাত্মকের চিত্রটা কেমন হবে, আমি আর একটা ছক তৈরি করলাম, গ্রাফ পেপার, y দেখো মানটা লিখে এটা ধরলাম 10, 20, 30, 40, 50, 60, 70, এটা দিলাম 10, 15, 20, 25, 30, 35, 40। তাহলে মানটা পূর্ণ ধনাত্মকের চিত্রটা কেমন হয় সেটা আগে বোঝাই। পূর্ণ ধনাত্মকের চিত্রটা ঠিক একটা রেখায় সবকটা বিন্দু পড়বে, একটা রেখার পরে সবকটা বিন্দু পড়বে, বিন্দু একটাও রেখার আশেপাশে পড়বে না, এবং রেখাটা হবে ঠিক এই বরাবর, এইখান থেকে শুরু করে এখান থেকে এমন একটা চিত্র পাবো। তাহলে সেটা হবে পূর্ণ ধনাত্মক, এবং প্রত্যেকটা বিন্দু এই রেখার পরে পড়বে, এমন একটা মানে সোজা পড়বে।
একটু চেক করি। এটা তো পূর্ণ ধনাত্মকের আমরা একটা দ্বিচলক তথ্য আগেই বুঝতে পেরেছি। এখন দেখি এটা ওই চিত্র বরাবর পড়ে কিনা। দেখো এর মান কত, 10, 10 বরাবর 20, 20 বরাবর কত, 25, 30 বরাবর 30, তারপরে 40 বরাবর 35, তারপরে 50 বরাবর 40। দেখো আমার প্রত্যেকটা এক বরাবর, একটা রেখার পরে প্রত্যেকটা বিন্দু পড়েছে। এটা থেকে আমরা কি বুঝতে পারি, যদি বিন্দুটা প্রত্যেকটা বিন্দু একই রেখার পরে পড়ে এবং সেই বিন্দুটা যদি ঊর্ধ্বগামী হয়, উপর দিকে যায়, উপর নিচ থেকে উপরের দিকে যায়, তাহলে সেটা হবে পূর্ণ ধনাত্মক। এখন একটা আংশিক ধনাত্মক একটা শিখি। আংশিক ধনাত্মকটাকে বাড়ে কিন্তু সমহারে যদি না হয়, তাহলে একটু মানটা একটু চেঞ্জ করে দিই। তাহলে আমি 10, এটা 15, এটা 25, এটা 40, এটা 55, এটা দিই 5, এটা 8, এটা 15, এটা 20, এটা 30। এইটা দেখো আংশিক ধনাত্মক। কিভাবে আংশিক ধনাত্মক হলো, এক্স এর মান বৃদ্ধি পেয়েছে, ওয়াই এর মানটাও প্রত্যেকটা থেকে বেড়েছে, কিন্তু এই বাড়াটা কিন্তু সমহারে না। এটা থেকে এটা বেড়েছে 5, এটা থেকে 10, এটা থেকে 15, এমনভাবে বৃদ্ধি পেয়েছে। এটারও দেখো কোনোটাও সমহারে নয়। তাহলে এইটার ক্ষেত্রে চিত্রটা কেমন হয়, চিত্রটা কখনো একই রেখার পরে বিন্দুগুলো পড়ে না, বিন্দুগুলো একটু এদিকে ওদিকে ছড়াই ছিটাই পড়ে, কিন্তু বিন্দুগুলো ঊর্ধ্বগামী হয়। সেটা একটু খেয়াল করি। দেখো 10 বরাবর কত মান আছে, 5, তাহলে এই 10 বরাবর মনে করলাম 5 আমার এখানে। তারপর আছে কত, 15 বরাবর, 15 বরাবর 8, তাহলে 15 আমার কই, 10 এর মাঝখানে 15, সেটা যাবে 8, 8 কোথায়, এরকম জায়গায়। তারপরে দেখো 25 বরাবর 15, 25 আমার কোথায়, এইখানে, সেটা বরাবর 15, 15 কই, এমন জায়গায়। তারপরে 40, 40 বরাবর 20, 40 কোথায়, 40 এই কোথায়, মানটা 20 বরাবর পড়বে আমার, এই বরাবর 20। তারপরে 55, 55 কোথায় পাবো, এই 50, এই 55, 55 বরাবর মান আছে আমার কত, 30, মানটা কোথায় গেল, 30। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু আমার একই সরলরেখায় পড়িনি। আমি যদি সরলরেখায় এখান থেকে এরকম দাগ দিই, বিন্দুগুলো এরকম যাবে, একটা এখানে একটা ওখানে, কখনোই এক সরলরেখায় প্রত্যেকটা বিন্দু যায়নি, কারণ আমি এটা থেকে এটা জুড়ি যদি এই কাটা এরকম এরকম এলোমেলো একটা রেখা পাবো আমি। কিন্তু আমাদের রেখাটা বিন্দুগুলো কি হয়েছে, নিচ থেকে উপরের দিকে গেছে। নিচ থেকে যখন উপরের দিকে মানে ঊর্ধ্বগামী হয়েছে, তখনই বুঝবো এটা ধনাত্মক। কিন্তু এই ধনাত্মকটা কি, আংশিক ধনাত্মক। এই ধনাত্মকের ক্ষেত্রে কিভাবে লিখতে পারি, আর এর মানটা হয় 1 এর ছোট, আবার 0 এর বড়, এটা হচ্ছে আংশিক ধনাত্মক। আর পূর্ণ ধনাত্মকের ক্ষেত্রে কি লিখি, আর এর মান r = +1। এখন শিখব আংশিক, এখন শিখব পূর্ণ ঋণাত্মক, তার চিত্রটা কেমন হয়। পূর্ণ ঋণাত্মকের চিত্রটা হবে, পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বিন্দু হবে একই রেখায় পড়বে। কিন্তু ঋণাত্মক মানে কি, ঋণাত্মক মানে বিপরীত হবে। আগে ছিল নিচ থেকে উপরে যাচ্ছিল, এটা হবে উপর থেকে নিচে যাবে। তাহলে রেখাটা এমন হবে, এমন একটা রেখা পাবো আমরা, এমন একটা রেখা পাবো, এবং প্রত্যেকটা বিন্দু এরকম রেখার পরে থাকবে, একটাও আমার এদিকে ওদিকে বাইরে পড়বে না, সেটা হবে পূর্ণ ঋণাত্মক। তাহলে দেখি তার একটা উদাহরণ হিসেবে আমরা একটা তথ্য তৈরি করি। তথ্যটা হচ্ছে, যদি একটা চলকের মান বাড়ে, তাহলে অপর চলকের মানটা কমতে হবে। ঋণাত্মকের মানে কি, x যদি বাড়ে তাহলে y কমবে, মানে x যদি ডান দিকে যায় তাহলে y যাবে বাঁ দিকে। তাহলে কমবে মানে কেমন, এরকম হতে পারে 40, 30,
20, 40, 30, 20, 10, 0 এমন হতে পারে। ঠিক আছে, দেখো x চলকের মানটা কেমন ভাবে বেড়েছে, 5 5 করে বেড়েছে সমহারে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটার সমহার। y এর মানটা কি করেছে, কমেছে। কেমন কমেছে দেখো, প্রথমে 40, 40 থেকে 30, 30 থেকে 20, তাহলে মানটা অবশ্যই কমেছে, কিন্তু এই কমাটাও সমহারে। সেক্ষেত্রে তার চিত্রটা কেমন হয় এটা দেখো, 10, x এর মান 10, y এর মান 40, x এর মান আমার 10, y এর মান কত 40, তাহলে আমার বিন্দুটা পড়বে এখানে। তারপরে দেখো x এর মান 15 আর y এর মান 30, x এর মান 15 মানে এখানে, আর এর মান 30 মানে আমার ঠিক এইবার। এরপরে দেখো x এর মান 20, এর মান 20, এর মান 20, এটার মান আমার 20। তারপরে দেখো এর x এর মান 25, এই আছে আমার 25, y এর মান 10, 10 কোথায় আমার। তারপরে x এর মান 30, 30, y এর মান 0, x এর মান 30, এই y এর মান 0 এই জায়গায় পড়বে। তাহলে দেখো আমার রেখাটা কিন্তু দেখো প্রত্যেকটা আমার একই সরলরেখায় পড়েছে, এরকম দাগ দিলে আমার বিন্দুটা পড়বে একই সরলরেখায়। এখন কথা হচ্ছে কি, একটু আগে তো দেখলাম এক সরলরেখায় পড়িনি, এরকম মনে হচ্ছে না? কারণ কি, আমরা তো আর শখ কাগজে করিনি, আমরা তো একটা আন্দাজে দাগ দিচ্ছি, আন্দাজে একটা ফোঁটা দিচ্ছি। অ্যাকুরেট ফোঁটা তো আর হাতে হাতে হয় না, গ্রাফ পেপারে অ্যাকুরেট ফোঁটা হয় এবং মানে ওর কোনো একই রেখায় পড়বে, কোনো আশেপাশে পড়ার কোনো সুযোগ নেই। তাহলে দেখো প্রত্যেকটা বিন্দু আমার একই রেখায় পড়েছে এবং কী হয়েছে, উপর থেকে নিচেই নেমেছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে কি বলতে পারি আমরা, এটা হচ্ছে পূর্ণ ঋণাত্মক। আর আমরা জানি পূর্ণ ঋণাত্মকের ক্ষেত্রে আর এর মানটা হয় -1। এরপরে শিখব আংশিক ঋণাত্মক। আংশিক ঋণাত্মকের ক্ষেত্রে কি, আংশিক ঋণাত্মকের ক্ষেত্রে চিত্রটা আমার এমন হবে, উপর থেকে নিচে আসবে, কিন্তু আমার একই সরলরেখায় প্রত্যেকটা বিন্দু পড়বে না, বিন্দুগুলো কি একটু আশেপাশে পড়বে। যেমন এমন হতে পারে, একটা এখানে পড়লো, একটা এখানে পড়লো, একটা এখানে পড়লো, একটা এখানে, একটা এখানে, এমন একটা পড়তে পারে। এটা প্রত্যেকটা বিন্দুকে এক সরলরেখায় করা যাবে? অবশ্যই যাবে না, কিন্তু আমার মানগুলো উপর থেকে নিচে এসেছে, দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে তেমন একটা উদাহরণ আগে দেখি, একটা তৈরি করি। যেমন x এর মান বাড়বে, y এর মান কমবে, কিন্তু সমহারে নয়। তাহলে মানগুলো একটু চেঞ্জ করি। এটার মান বাড়াই 10, এরপরে দিলাম 20, 25, 50, এটা দিলাম 60, এইটা দিলাম 58। এটার মান কমতে থাকবে, কিন্তু সমহারে নাই। সমহারে নাই মানে এটা যদি আমি এটা দিই 60, এটা দিলাম 40, এটা দিলাম 30, এটা দিলাম 25, এটা দিলাম 10। x এর মান বৃদ্ধি পেয়েছে, y এর মান কমেছে, কিন্তু সমহারে নাই। তাহলে এই বিন্দুগুলো একটু স্থাপন করি, দেখি কেমন একটা চিত্র পাই। x এর মান 10, x এর মান 10 গেলাম, y এর মান আমার আছে কত 60, 60 কোথায়, 60 আমার আরও উপরে যাবে, এই 40 পর্যন্ত মান আছে, 60 মানে আরও উপরে আমার যাবে। বললাম এইখানে 60 ধরি, এইখানে 60 গেছে। এখন কত এর পরে x এর মান কত 20, 20 কই, আস্তে আস্তে 20 তে গেলাম। তারপরে y এর মান কত 40, 40 আমার 40 পর্যন্ত মানটা কই, আমি এইখানে একটা বিন্দু দিতে পারি। এরপরে দেখো x এর মান 25, 25 কই, আস্তে আস্তে 25 পর্যন্ত গেলে এইখানে যাব। আর y এর মান 30, 30 আমার কই, ঠিক এইখানে আমি একটা পাবো। তারপরে দেখো x এর মান 50, 50 কই, এই আস্তে আস্তে যেতে যেতে 50 এ চলে গেলাম। এবার y এর মান কত আসলো 25, এই বরাবর দিলাম 25। তারপরে দেখো x এর মান আমার 58, 58 কোথায় আছে 60 এর একটু আগে, এই পর্যন্ত মনে করো 58। আর y এর মান কত 10, 10 কই,
এখন দেখো বিন্দুগুলো কেমন ভাবে পাচ্ছে, এখান থেকে এই গেছে, এখান থেকে আবার নিচে চলে আসলো, আবার উপরে গেল, আবার এরকম আসলো। তাহলে এটাকে এক সরলরেখায় বিন্দুগুলো করা যাবে না, কখনোই এক সরলরেখায় বিন্দুটা পড়েনি। তার মানে বিন্দুটা আনুমানিক এমন ভাবে এসে গেছে। দেখো বিন্দুগুলো কিন্তু একটা সরল রেখার পরে পড়েনি। সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারি, এটা আংশিক ঋণাত্মক। কেন ঋণাত্মক? কারণ বড় থেকে ছোটোর দিকে চলে গেছে, বিপরীত হয়ে গেছে। এরপরে আরেকটাই থাকে, সেটা হচ্ছে শূন্য সংশ্লেষ। শূন্য সংশ্লেষ, শূন্য সংশ্লেষ আর এর মানগুলো আমি একটু এখানে লিখি। আর সমান সমান হয় +1, আর সমান সমান হয় -1, আবার আর সমান সমান হয় 0, আর একবার হয়, আর একবার হয় এটা হচ্ছে পূর্ণ ধনাত্মক, এটা হচ্ছে পূর্ণ ঋণাত্মক, এটা হচ্ছে শূন্য সহসম্পর্ক, এটা আংশিক ধনাত্মক, এটা হচ্ছে আংশিক ঋণাত্মক। এখন আমরা শূন্য শূন্য সম্পর্কের আমরা চিত্রটা কেমন হতে পারে সেটা একটু দেখি। শূন্য সংশ্লেষের চিত্রটা এমন হতে পারে, এদের এই একটা চিত্র হতে পারে, আবার একটা চিত্র এমন হতে পারে, আবার একটা চিত্র আমি এরকম পালাম। বিন্দুগুলো এমন পাইছি, এই বিন্দুগুলো পাওয়াতে আমি বুঝতে পারছি না এটা কি নিচ থেকে উপরে গেছে না উপর থেকে নিচে এসছে, এটা আমরা কিছুতেই বুঝতে পারি না। সেক্ষেত্রে আমরা বুঝবো কি এটার ভিতরে শূন্য সম্পর্ক আছে। তেমন একটা উদাহরণ হিসেবে লিখি। দেখো এই চিত্রগুলো, উদাহরণ থেকে এই চিত্র, এই তিনটে চিত্রের একটা না একটা চিত্র আমরা পাবোই। দেখো একটা দ্বিচলক তথ্য লিখি, একটা এক্স একটা ওয়াই। আমরা একটু আগে আমরা শূন্য সম্পর্কের তা কি জানি, একটা চলকের মান যদি বৃদ্ধি পাওয়ার পরে অপর চলকের মানের কোনো পরিবর্তন না হয় তাহলে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কেমন? একটা চলকের মান বাড়ায়, এটা 10, এটা 20, এটা 30, এটা 50, এটা 100, আর অপর চলকের মানের কোনো যদি ইফেক্ট না পড়ে, মানে প্রতি ক্ষেত্রেই 20 20 20 20 20, তাহলে দেখো একটা চলকের মান বাড়ার পরেও অপর চলকের মানের কোনো ইফেক্ট পড়েনি, সেক্ষেত্রে কি হবে, এটা একটা শূন্য সম্পর্ক, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তাহলে এক্ষেত্রে তার চিত্রটা কেমন হয় একটু দেখি। মনে করে এক্স এক্স ড্যাশ, দেখো এক্স এর মান কত, 10, আমি একটু দিই 10 20 10 20 30 40 50 60 এরকম ভাবে যাবে। আর এদিকে মান কত, 10 20 30। দেখো এক্স এর মান কত, 10 10, ওয়াই এর মান কত, 20, এক্স এর মান কত 20, ওয়াই এর মান কত 20 20, এক্স এর মান 30, ওয়াই এর মান কত 20 30 20, এক্স এর মান 50, ওয়াই এর মান 20 50 20। দেখো আমি চিত্রটা পাইছি এমন, ঠিক দেখো এটার মতো একটা চিত্র পাইছি। এই চিত্রটা আমার না উপরের দিকে গেছে না উপর থেকে নিচে এসেছে, কোনো দিকে এসেছে, উপরেও যায়নি নিচেও যায়নি, তাহলে এক্ষেত্রে কি বুঝবো, এটা একটা শূন্য সম্পর্ক। শূন্য সম্পর্কের চিত্রগুলো এই একটা এমনও দাগ হয়, একটা এমন দাগ হয়। এখন মনে করো যে আমার এইটার মান ফিক্স করলাম, উপরেরটার মান ফিক্স করি সবসময়, দেখি এটা কি হয়। উপরের মানটাকে আমি সবসময় 10 রাখলাম, আর এবার এর মানটা পরিবর্তন করি, এটা দিলাম 10 20 30 40 50। সেক্ষেত্রে আমার চিত্রটা কেমন হয় একটু দেখি। সেক্ষেত্রে চিত্রটা কি, এক্স এর মান 10, ওয়াই এর মান 10, এক্স এর মান 10, ওয়াই এর মান 10, দিলাম একটা ফোঁটা। এক্স এর মান আবার 10, ওয়াই এর মান কত 20, এক্স এর মান 10, ওয়াই এর মান 20, এক্স এর মান আবার 10, ওয়াই এর মান 30, আবার গেল 30, প্রত্যেকটা এই বরাবর পড়বে, তার মানে এই দাগ বরাবর পড়বে।
তাহলে চিত্রটা দেখলে এই দাগ বরাবর যদি একটা সোজা লম্ব আকারে দাগ পড়ে তাহলে সেটাও আমরা বুঝবো এটার ভিতরে কোনো সম্পর্ক নেই। তা ক্লিয়ার? তাহলে দেখো আমরা একটু চিত্রগুলো এক নজরে প্রত্যেকটা চিত্র একবার দেখে আমরা বুঝতে পারবো এটা কোন সম্পর্ক। এমসিকিউতে অবশ্যই আসতে পারে, একটা চিত্র দিয়ে বলতে পারে এটার মান কত। তাহলে সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, যদি আমরা কখনো পরীক্ষাতে এমন একটা চিত্র দেয় তাহলে এটা আমরা কি বুঝবো? প্রত্যেকটা বিন্দু দেখো একই সরল রেখায় যদি থাকে তাহলে এটা দেখে কি বুঝবো? পূর্ণ ধনাত্মক। এক্ষেত্রে এক কথায় উত্তর লিখে দেবো r সমান সমান 1। এখন একটা চিত্র যদি এমন হতো, এই একটা ফোঁটায় একটা ফোঁটায়, দেখো বিন্দুগুলো নিচ থেকে উপরের দিকে গেছে কিন্তু একটা সরল রেখায় কখনো পড়িনি। এইরকম একটা চিত্র যদি যায়, এমনভাবে চিত্রটা যদি যায় তাহলে আমরা কি বুঝবো? এটা r সমান সমান আংশিক ধনাত্মক। আংশিক ধনাত্মকের মানটা কেমন হয়? সেটা হচ্ছে 0 থেকে বড় আর 1 থেকে ছোট। এবার যদি একটা চিত্র এমন হতো, এক রেখায়, এই চিত্রটা একটা দিয়ে বলতো তোমাদের যদি বলা হয়, এই চিত্রটা দিয়ে যদি বলি যে বলো তো এই ক্ষেত্রে r এর মানটা কত, তাহলে আমরা এক কথায় বলে দেবো এক্ষেত্রে r এর মান -1। কেন -1? কারণ প্রত্যেকটা বিন্দু একই রেখায় এবং উপর থেকে নিচের দিকে গেছে। কিন্তু এই চিত্রটারে যদি এমন একটা চিত্র পড়তো, এখানে একটা বিন্দু, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে দেখো উপর থেকে নিচের দিকে এসেছে কিন্তু প্রত্যেকটা বিন্দু এক রেখায় নয়। তাহলে এক্ষেত্রে r এর মানটা কি বলতে পারি আমরা? আংশিক ঋণাত্মক। আর একটা এরকম চিত্র যদি দিয়ে দিই তোমাদের, বলো এক্ষেত্রে r এর মান কত, তাহলে আমরা কি বলে দেবো? একবার এক্ষেত্রে r এর মান 0। তা প্রিয় শিক্ষার্থী, আজ সংশ্লেষণ নির্ভরণ চ্যাপ্টার দ্বিতীয় ক্লাস, এই ক্লাসটায় তোমরা অলরেডি তোমাদের স্টুডেন্ট, তোমরা যারা আসো তারা আমার কাছে বলেছে যে স্যার এই বিক্ষেপ চিত্রটা নিয়ে একটু বেশি আলোচনা করতে, বিক্ষেপ চিত্রটা একটু কম বুঝতে পারছি, তোমাদের অনুরোধেই এই ক্লাসটা আমি নিয়েছি। তা মনে হয় এখন ক্লিয়ার হয়ে যাবা। তা আজ এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা এই সংশ্লেষ ও নির্ভরণ চ্যাপ্টার নির্ভরণটুক নিয়ে আলোচনা করব এবং ম্যাথমেটিক্যাল মানে গাণিতিক সমস্যার সমাধান করব। তা প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো এবং বাসায় থেকো।